বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা 18তম নিবন্ধনের স্কুল ও তার সমপর্যায়ের গণিত অংশ সলভ করতেছি। তো দেখেন এখানে আমার এই যে কোশ্চেন আছে সেখানে 76 নাম্বার যে কোশ্চেনটা এসেছিল 76 নামে এসেছিল আরকি। এখানে এসেছিল লাবিব, রামিম ও জিদান। এদের বয়সের গড় অপেক্ষা তার মানে ৩ জনের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিম ও শাফিন তাহলে আরো ৩ জন। এদের বয়সের গড় ৫ বছর কম। তার মানে আমরা যদি এইভাবে চিন্তা করি যে লাবিব, তারপরে কে, রামিম আর হচ্ছে জিদান, এদের বয়সের গড় কত আছে আমরা জানি না, কিন্তু পরে বলছে লাবিব, তারপরে কে এখানে, রামিম, রামিম এবং আরেকজন হচ্ছে শাফিন, এদের বয়সের যে গড় আগের ৩ জনের বয়সের গড়ের চাইতে পরের যে ৩ জন এদের বয়সের গড় ৫ বছর কম। তাহলে এদের চাইতে গড় কিন্তু এদের কম। এখন শাফিনের বয়স ২০ বছর হলে, এখানে যে শাফিনের বয়সের যদি ২০ বছর হয়ে থাকে তাহলে জিদানের বয়সটা বের করতে হবে আমাদের। এখন দেখেন আমরা শুধু একটা ক্লু জানি এখানে যে এই উপরের ৩ জন লাবিব, রামিম এবং কে কে ছিল জিদান, এদের এদের যদি গড় আমি এক্স ধরি, কোনো কারণে এদের গড় যদি আমি এক্স ধরি, ধরে নিলাম, আমি তো জানি না গড় কত আসলে, এদের গড় আমি এক্স ধরে নিলাম, তাহলে সেই ক্ষেত্রে এদের গড়টা কত হবে এই ৩ জনের? এই ৩ জনের গড় কিন্তু এক্স বিয়োগ ৫ হবে। কেন এক্স বিয়োগ ৫ হবে? কারণ হচ্ছে বলা আছে যে এই ৩ জনের বয়সের গড়ের চাইতে নিচের ৩ জনের বয়সের গড় ৫ বছর কম। এখন দেখেন বন্ধুরা, আমরা এখানে একটা কাজ করি, আমরা যদি গড় থাকে তাহলে কিন্তু তার সমষ্টি বা মোট বের করতে পারি। তাহলে আমরা এই উপরের ৩ জনের যদি সমষ্টি বের করতে চাই, এদের সমষ্টি যদি বের করতে চাই, সমষ্টি বের করতে চাইলে গড়কে কয়জন আছে? ৩ জন, ৩ দ্বারা গুণ করতে হবে। তাহলে এদের সমষ্টি হবে কিন্তু 3x বছর। একইভাবে পরবর্তী ৩ জন যে দেওয়া ছিল, আপনি যদি এদের সমষ্টি বের করেন তাহলে কিন্তু যেহেতু এটা হলো গড়, আর যেহেতু ৩ জন তাহলে ৩ দ্বারা গুণ করবেন, তাহলে এখানে হবে 3 ইন্টু, আমি একবারে 3 দ্বারা গুণ করে দিই পুরোটাকে, 3 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে হবে 3x, তারপরে আবার 3 দ্বারা এটাকে গুণ করতে হবে 3 5 15, এরকমটা আমরা পেলাম। তো এখন দেখি আমরা যদি বরাবর দাগ অঙ্কন করি, এই অংশটুকু টার্গেট করি আমরা। এখন একটা কাজ করি, এখানে যেহেতু সেম নাম দুইজনের, এখানেও সেম নাম, যদি বিয়োগ করি আমরা, যদি বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু চিহ্ন কি হবে? চেঞ্জ হবে। বিয়োগ করলে বীজগণিতের চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে দেখেন এইখানেও লাবিব, এখানেও লাবিব, এইখানেও রামিম, এখানেও রামিম, বাকি থাকে হচ্ছে কে? জিদান। তাহলে আমি জিদান আর এস হচ্ছে কি শাফিন, এর মান আমি পাবো এখান থেকে, এই 3x থেকে 3x বাদ দিলে কিছুই থাকে না, আর এখানে কি থাকে? এখানে কিন্তু প্লাসের 15 থাকে, তাহলে আমি 15 লিখলাম। ওকে, তো অতএব এখান থেকে z বিয়োগ a সমান সমান আমরা 15 লিখতে পারতেছি। এখন এইখানে লাস্টের লাইন দেখেন, শাফিনের বয়স 20 বছর হলে, এই যে ছেলেটা শাফিন, এর বয়স যদি 20 বছর হয় তাহলে আমরা এই জিদানের বয়স কত, এই জেটের বয়স কত সেটা কিন্তু বের করতে পারবো। অতএব জেটের বয়স হবে হচ্ছে 15-র সাথে কি হবে? 20 কিন্তু আমরা যোগ করব, সমান সমান হবে হচ্ছে 35। আমার এই সেটে 77 নাম্বার যে ম্যাথটা এসেছিল সেখানে বলছে যে দুইটি দলের সদস্য সংখ্যার লসাগু 90, গসাগু 15 হলে উভয় দলের সদস্য মোট কত? দেখেন এখানে কিন্তু আমাদের বলা আছে লসাগু, লসাগু কত দেওয়া? লসাগু হলো 90 দেওয়া। আচ্ছা, এরপরে বলছে যে গসাগু, গসাগু, গসাগু কত দেওয়া? 15 দেওয়া। আচ্ছা, ভালো কথা। উভয় দলের সদস্য মোট কত? এখানে কিন্তু দুইটা দলের কথা বলা হয়েছে। তার মানে আমরা যদি এভাবে কল্পনা করি যে এইখানে একটা দল, এইখানে একটা দল, দুইটা দল, তো দুইটা দলের সদস্য সংখ্যা, এখন এই দলের সদস্য কত, এই দলের সদস্য কত সেটা তো আর আমি জানি না, কিন্তু এই দলের যে সদস্য সংখ্যা হবে আর এই দলের যে সদস্য সংখ্যা হবে, সেই দুইটা সদস্য সংখ্যার লসাগু হবে 90। তাহলে মানে এমন দুইটা সংখ্যা আপনাকে বের করতে হবে যে দুইটা সংখ্যা, এখানে একটা এখানে একটা, যার লসাগু করলে 90 মিলে এবং গসাগু করলে 15 মিলে। নর্মালি কিন্তু এই অঙ্কটা একটু পেঁচিয়ে এসেছে, আমাদের আসলে লসাগু গসাগু আমরা জানি দুটি সংখ্যার গুণফল, অর্থাৎ এই ধরনের ম্যাথগুলো আমরা এইভাবে করতাম। দেখেন যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার বিগত নিবন্ধনে সবসময় এই সূত্র দ্বারা ম্যাথগুলো আমরা করছি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান তাদের কি? লসাগু গুণন তাদের গসাগু। এখন কথা হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল, হ্যাঁ লসাগু গসাগু দেওয়া আছে, দুটো গুণ করলে দুটি সংখ্যার গুণফল বের হবে। গুণফল তো আপনার কাছে চাওয়া হয় নাই, আপনাকে বলা হয়েছে যে মোট প্লেয়ার কয়জন। মোট প্লেয়ার বলতে যে এই দল আর এই দল, অর্থাৎ দুইটা যোগ করলে, দুইটা গ্রুপ যোগ করলে মোট প্লেয়ার কয়জন হয় সেটা বের করতে হবে। তাহলে দুটি সংখ্যার গুণফল না, আমাদের বের করতে হবে দুটি সংখ্যার যোগফল, যোগফল। এখন কথা হচ্ছে যেখানে ছিল গুণনফল সমান সমান লসাগু ইনটু গসাগু, সেখানে আমরা কি এখানে যোগফল সমান সমান লসাগু গসাগু লিখতে পারবো? না। যদি এরকম কোনো সূত্র থাকতো, যদিও
কোন কোন ক্ষেত্রে এইটা করা যেত যে দুইটার যোগফল, তাদের লসাগু, এটা করা যায় যে দুইটার যোগফল সমান সমান লসাগু বিয়োগ গসাগু। তাহলে কি হইতো, লসাগুর মান হতো কত 90 বিয়োগ গসাগুর মান হইতো কত 15। তাহলে সেই ক্ষেত্রে 90 থেকে 15 বাদ দিলে হয়তো 75, তাহলে অ্যান্সার হলো 75। অনেকে কিন্তু এভাবে সলভ করেছে, কিন্তু এটা সবসময় কিন্তু মিলবে না। যে আপনি কখনোই বলতে পারেন না যে কোনো সংখ্যার লসাগু থেকে গসাগু বাদ দিলেই তার যোগ মানে সংখ্যা দুটার যোগফল পাওয়া যায়। যদিও এই কেসে বা আপনি যদি দুটি সংখ্যার একটা যদি আপনি 4 ধরেন আর একটা যদি 6 ধরেন, সেই ক্ষেত্রে এদের লসাগু কত আসবে, আসবে হচ্ছে 12। এদের গসাগু কত আসবে, গসাগু আসবে হচ্ছে 2। সুতরাং লসাগু থেকে গসাগু বাদ দিলে 10, আবার দুইটা সংখ্যা যোগ করলে কত হবে 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা সংখ্যা যোগ করলে 10, আবার তার লসাগু থেকে গসাগু বাদ দিলেও 10। তো অনেক ক্ষেত্রে এরকম কিন্তু মিলে যায় যে লসাগু থেকে গসাগু বাদ দিলে, কিন্তু আপনি একটু পরেই দেখবেন এটা যদি 4 আর 8 নেন, আপনি 4 আর 8 নিলে এখানে যোগফল হবে 12। আর এখানে লসাগু যদি আপনি নেন, লসাগুতে কত আসবে 8 আর গসাগুতে আসবে কত 4। তো সেই ক্ষেত্রে 8 এর থেকে 4 বাদ দিলে 4, তাহলে তো আবার মিললো না। তো অনেকেই কিন্তু এইভাবে সলভ করছে যে যোগফলটাকে বের করতে গেলে লসাগু থেকে গসাগু বের করলে দিয়ে কিন্তু হয়, আসলে এইভাবে করা যাবে না। তাহলে আমরা করব কিভাবে, আমরা যেটা করব, এমন দুইটা সংখ্যা মানে দ্রুত করার জন্য এমন দুইটা সংখ্যা আমরা নির্ণয় করার চেষ্টা করব যে দুইটা সংখ্যা ধরলে তাদের লসাগু 90 মিলে আবার গসাগু যেন 15 মিলে, এরকম ধরার চেষ্টা করব। তো সেটা যদি না হয়, তাহলে আমরা এই যে গসাগুতে যেটা ছোট সংখ্যা, সেটাকে আমরা একটা সংখ্যা ধরে নিলাম 15x, এটা কিন্তু ধরে নেওয়া আর কি। আর আপনি কিন্তু লসাগু কিন্তু ধরবেন না, গসাগু কিন্তু ধরবেন, মনে যেন থাকে। আর একটা সংখ্যা আপনি ধরতে পারেন 15y, আমি ধরে নিলাম দুইটা সংখ্যা। এটা জাস্ট একটা বের করা একটা ট্রিক্স। এখন এখান থেকে কিন্তু আপনি যদি গসাগু ধরবেন গসাগু, আর গসাগু ধরার পর মানে গসাগু থেকে দুটো সংখ্যা ধরার পর আপনি লসাগুটা নির্ণয় করার চেষ্টা করবেন। তাহলে এটা যদি কেউ লসাগু নির্ণয় করার চেষ্টা করে, 15 থেকে 15 আসবে মিল থেকে, এবং অমিল হলে x হয়, এটা কিন্তু আসবে। অর্থাৎ আমরা লসাগু পাইলাম 15x হয়, এরকমটা কিন্তু পাইলাম। তো এখানে ওনারা আবার লসাগু কত দিয়ে দিচ্ছে 90। তাহলে আমি দুইটা সংখ্যা ধরবো গসাগু থেকে, আর সেখান থেকে দুটো সংখ্যা ধরে ফেললাম, লসাগুটা বের করার চেষ্টা করবো। এরপরে আমি যদি xy দেই, xy কিন্তু 90 কে 15 দ্বারা ভাগ করলে কত হবে, 6 15 90, এরকমটা হইল। এখন দেখেন আমরা এখানে x এবং y, এখানে x এর মান আমরা 3 ধরতে পারি, আবার y এর মান আমরা 2 ধরতে পারি, 3 দুগুণা 6, বা x এর মান আমরা 2 ধরলাম, y এর মান আমরা 3 ধরলাম, 3 দুগুণা কত হয় 6, এটা আমি ধরে নিচ্ছি কিন্তু শুধুমাত্র। এখন এই যে 2 আর 3 যে ধরলাম, তাহলে x এর মান যদি 2 ধরি, তাহলে সেই ক্ষেত্রে x এর মান এইটুকুর মান পাবো হলো 2, তাহলে এখানে আমরা একটা সংখ্যা পাবো 30। আবার এখানে 15 আছে না, 15 এর সাথে 3টা যদি আমরা গুণ করি, তাহলে 3 15 কত 45, তাহলে আমি দুইটা সংখ্যা পেয়ে গেলাম। এখন দেখেন তো এই দুইটা সংখ্যার লসাগু 90 মিলে কিনা, অর্থাৎ 30 এবং তার সাথে কত 45, এর লসাগু করলে 90 মিলে কিনা। আপনি যদি এখানে 5 নেন, 5 6 30, আর 5 9 45, আবার যদি আপনি এখানে 3 নেন, 3 দুগুণা 6, আর হচ্ছে 3 3 9। আচ্ছা, তাহলে 3 দুগুণা 6, 3 6 18, 18 কে আমরা 5 দিয়ে গুণ করলে কত মেলে, 5 8 40, 40 এর শূন্য হাতে থাকে হচ্ছে 4, 5 একে 22 দেখেন 90 মিলে গেছে। তার মানে কি 30 এবং 45, আমি যদি একটা 30 ধরি আর একটা যদি 45 ধরি, এদের লসাগু কিন্তু 90 মিলে গেল। আবার আপনি যদি এদের গসাগু করেন, গসাগু করলে কিন্তু আপনি এখানে কত যে 2 গুণন 15, 15 দুগুণা 30 পাবেন। আচ্ছা, আবার আরেকটা কত আছে 45, 45 কে আপনি কত 3 গুণন 3 15 45, তাহলে এখানে গসাগু করলে কিন্তু কত আসতেছে, এই যে গসাগু আসলে কিন্তু 15 আসতেছে। সো আমরা কিন্তু পেয়ে গেছি দুইটা সংখ্যা, একটা হলো 30, একটা হলো 45, যার লসাগু করলে 90 মিলে, গসাগু করলে 15 মিলে। সুতরাং দুইটা দলের সদস্য সংখ্যা আমি একটা দলে 30 জন আর এক দলে 45 জন ধরলে কিন্তু মিলে যাচ্ছে। এখন তাদের সমষ্টি, তো সমষ্টি হচ্ছে তাহলে 40 আর 30 70, আর 5 হলো 75, এরকমটা কিন্তু হচ্ছে। দেখেন এটা কিন্তু ভিন্ন ভিন্ন দুইটা সংখ্যার লসাগু এবং গসাগু কিন্তু এরকম আসতে পারে, ভিন্ন দুইটা সংখ্যা, এমন না যে 30 আর 45 আসবে। তো পরীক্ষায় কিন্তু এমন হতে পারে যে এই 90 15 আসে, বাট সেটা কিন্তু আপনি ক্যালকুলেশন করতে গেলে ভিন্ন একটা সংখ্যা কিন্তু, অর্থাৎ এমন না যে শুধুমাত্র এই দুইটা সংখ্যার লসাগু 90, তাই কি পৃথিবীতে আরো অনেক সংখ্যার লসাগু 90 আসতে পারে, আরো ভিন্ন দুইটা সংখ্যার। একইভাবে গসাগু কিন্তু আরো ভিন্ন দুইটা সংখ্যার হতে পারে। সুতরাং এই আনসারটা কিন্তু ভ্যারি করতে পারে। অপশনে আমরা দেখতে পাচ্ছি যে 75 আছে, সুতরাং এটা হবে কিন্তু আমাদের অ্যান্সার। 78 নাম্বার ম্যাথে বলছে যে এখানে বলা আছে কাফি ও খলিল একটি কাজ যথাক্রমে 10 দিন ও 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে। একত্রেই কিন্তু কাজটা করছে। তাহলে এখানে দেখেন কাফি ও খলিল
একটি কাজ যথাক্রমে এক একজন এক এক দিনে শেষ করতে পারে। যেমন আমরা কাফির কথা যদি কল্পনা করি, এই কাফি উনি 10 দিনে করে একটি কাজ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উনি 10 দিনে করতেছে একটি বা সম্পূর্ণ কাজ, অর্থাৎ এক দিনে কতটুকু করে সেটা কিন্তু আমরা বের করে নিতে পারবো এইভাবে। আচ্ছা, এটা হলো কাফি করে একদিনে। এখন কাফি যদি একদিনে এতটুকু করে, একইভাবে আরেকজন যে খলিল, ওরটাও কিন্তু আপনি ওইভাবে বের করলে পাবেন 1/15। তাহলে এটা হলো কাফি একদিনে করে, এটা হচ্ছে খলিল একদিনে করে। তাহলে দুজন একসাথে যদি করে, একসাথে একদিনে ও করবে একদিনে এতটুকু, আর ওই একই দিনে ও করবে এতটুকু, তাহলে আমরা এখান থেকে পাবো 10 এবং 15 কত আসতেছে, 30 আসতেছে লসাগু। তাহলে এখানে 3 10 30 আর 15 দুগুণা 30, তাহলে এখানে আমরা 5/30 যেটাকে আমরা 1/6 লিখতে পারি। তাহলে এত অংশ লিখতে পারি, এত অংশ দুইজনে মিলে করলো। আচ্ছা, তাহলে এত অংশ যে করছে দুইজনে মিলে, 1/6 অংশ যে দুইজনে মিলে করছে, ওনাদের কিন্তু একদিন লাগছে, একদিন। এখন দেখেন, একটা কাজের 6 ভাগের 1 ভাগ করছে, একদিন লাগছে। 6 ভাগের 2 দিন করতে 2 দিন লাগবে, 6 ভাগের 3 অংশ করতে 3 দিন লাগবে একইভাবে। তাহলে 6 ভাগের পুরো 6 অংশ করতে কিন্তু 6 দিন লাগবে, এমনিতেই কিন্তু বোঝা যায়। তারপরেও অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি, 1 ভাগ সম্পূর্ণ অংশ করতে লাগবে, তাহলে এই 1 কে আমরা ভাগ করব 1/6, তাহলে সমান সমান 1, এখানে উল্টাই দিব আমরা, তাহলে রেজাল্ট কিন্তু 6 আসবে। এমনিতেও বোঝা যায়, তারপর আপনি ক্যালকুলেশন করে যদি বের করতে চান, ওকে। তাহলে এটা কিন্তু রাইট অ্যান্সার হবে 6 দিন। 79 নম্বরে একটা ম্যাথ এসেছিল, একটি লাঠির মোট দৈর্ঘ্যের 40%-এর সাথে 45 মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায়। লাঠিটির দৈর্ঘ্য কত? বলছে লাঠিটির দৈর্ঘ্য কত আমরা তো জানি না, তাহলে আমি ধরে নেই যে লাঠিটির দৈর্ঘ্য হচ্ছে, আপনি যা খুশি ধরতে পারেন, আমি x ধরলাম। এখন বলছে এর মোট দৈর্ঘ্যের 40%-এর সাথে, তাহলে এর 40% বের করতে হবে, তাহলে এর কয় পার্সেন্ট? 40%-এর সাথে আমি কিছু একটা যোগ করব। আচ্ছা, এর 40% কত হয় সেটা আগে আমরা বের করে ফেলি। তো পার্সেন্ট মানেই তো আসলে কি, যে 100-তে 40, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা এটা কাটা দিতে পারি, এইটা 2 দিয়ে কাটলে, এটা 2 দিয়ে কাটলে কিন্তু 5 হবে। উপরে পাবো আমরা 2x, নিচে পাবো হলো 5। তো এইটা কিন্তু আমার সম্পূর্ণ যে লাঠিটা তার 40% আমি এতটুকু পাইলাম। তো এখানে বলছে যে 40%-এর সাথে 45 যোগ করলে, তাহলে এইটার সাথে কত যোগ করলে? 45 যোগ করলে, 45 যোগ করলে কি পাওয়া যায়? সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায়। সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য, এই যে আমি x ধরছিলাম, তাহলে যে x। এখন এইটা ক্যালকুলেশন করলেই কিন্তু অঙ্ক এটা শেষ হয়ে যাবে। এই পাশে 45 থাক, ওই পাশে x বিয়োগ 2x/5 লিখলাম আমরা। এখন আমরা শুধুমাত্র এইটুকু ক্যালকুলেশন করি, 45 থাক, তুমি তোমার মতো থাকতে থাকো। আমরা যদি 5 লিখি, এখানে কিন্তু 5x বিয়োগ 2x লিখতে পারবো, সমান সমান 5x থেকে 2x বাদ দিলে থাকবে 3x/5। তাহলে এইটুকু ক্যালকুলেশন করে আমরা 3x/5 পেলাম, আর এর মান কত ছিল? 45। তাহলে এখানে আমি 45 লিখে দিলাম। পরবর্তীতে আমরা তাহলে 5 এখানে ভাগ আছে, ওই পাশে গুণন হবে, তাহলে 3x সমান সমান 45 গুণন 5। আবার এই 3টা ওই পাশে কি হবে? ভাগ হবে। তাহলে ভাগ করলে এখন 3 15 কত? 3 15 45, আর 5 15 কত হচ্ছে? 75। তাহলে এটা কত হচ্ছে? 75। এখন সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত পেলাম আমরা? তাহলে 75 কিন্তু পেলাম। 80 নম্বরে যে ম্যাথটা এসেছিল, এটা একটা কি বলছে যে শতকরা 12.5% সুদে কত টাকায় 4 বছরের সুদ 100 টাকা হবে। তো কত টাকায়, তার মানে পির মান বের করতে হবে। তো এখানে দেখার বিষয় হচ্ছে যে আমরা তো জানি যে পির মান বের করতে গেলে জানি আই সমান সমান পিএনআর, এরকম করে ব্যবহার করা যায়। তো আমাদের মানই বের করতে হবে পির মান। তো পির মান আমরা এই আইটা যদি এই পাশে দেই, নো সমস্যা। আমি যদি এইভাবে লিখি সূত্রটা, অতএব এখান থেকে পির মান বের করতে চাইলে পি সমান সমান কি লিখবো? আই বাই আয়ের সাথে কি হবে? ভাগ হবে এন আর। এখন এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আয়ের মান বলছে, আয়ের মান এখানে কত দেওয়া? যে সুদ 100 টাকা, তাহলে এখানে হবে 100। এন এর মান মানে বছর, বছর হচ্ছে 4 বছর, আর আর এর মান কিন্তু এখানে বসাইতে হবে। এখন আর এর মান নিয়ে কিন্তু একটু কাজ করতে হবে আমাদের। আর এর মান হলো এখানে দেওয়া আছে 12, তারপরে হচ্ছে হাফ, এত পার্সেন্ট। তো এটাকে বাংলায় 12 দুগুণা 24, তাহলে 25/2। আর পার্সেন্টেজ থাকা মানে 100-তে কত, তার মানে এর নিচে কিন্তু মনে মনে কত রয়ে গেছে? 100 রয়ে গেছে। বা আমরা এইভাবে ধরতে পারি, পার্সেন্টেজ মানে হচ্ছে যদি কোথাও পার্সেন্ট উল্লেখ থাকে, তাহলে তার পরিবর্তে আপনি 1/100 লিখতে পারেন। আর যদি কোথাও পার্সেন্ট উল্লেখ নাই কিন্তু আপনাকে করতে হবে, তখন কিন্তু উপরে 100 গুণন করতে হয়। যাই হোক, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, 25 এটাকে কাটলে হবে হচ্ছে 4 25 100, সুতরাং 1/8 আসতেছে কিন্তু আমাদের মূল ক্যালকুলেশনে। তাহলে এখানে আমরা 1/8 ব্যবহার করি। এবার দেখি তো এই 4 দিয়ে এটাকে কাটা যায় কিনা। 4 দুগুণা 8, তাহলে বাকি রইল কিন্তু আমাদের 100, নিচে কিন্তু হাফ আছে, শুধু 2 দিকে না, উপরে কিন্তু 1 আছে। আচ্ছা, এইটাকে হাফটাকে আমরা গুণন আকারে প্রকাশ করতে পারি, তাহলে 2 উপরে যাবে, 1 নিচে যাবে, তার মানে কি এখানে কিন্তু আসলে 200 হবে এই পি এর মান। সুতরাং এটাই কিন্তু আমাদের অ্যান্সার আসতেছে। 81 নম্বরে যে এসেছিল, 5 টাকায় 8টি কলা ক্রয় করে 5 টাকায় 6টি কলা বিক্রয় করলে, তো আপনি 5 টাকা এখানেও 5 টাকা ওইখানেও, দুই জায়গায় কিন্তু 5 টাকা, কিন্তু আপনি কেনার সময় কিনছেন 8টা কলা, আর বেচার সময় বেচলেন আপনি 6টা কলা, তাহলে তো অবশ্যই আপনার লাভ হয়েছে, তাই না? তো আমরা এটা সহজেই বের করতে পারি। যেমন ধরেন 8টি কলার, 8টির
কলার ক্রয় মূল্য, আটটির ক্রয় মূল্য কত পড়ছে? আটটির ক্রয় মূল্য পড়ছে কিন্তু 5 টাকা দিয়ে কিনছেন আপনি, 5 টাকা। অতএব একটির ক্রয় মূল্য কত পড়ছে? এই ধরনের ম্যাথে সবসময় একটার কথা বের করবেন। একটির ক্রয় মূল্য কিন্তু পড়বে 5/8 এত টাকা। এই টাকাটা কিন্তু তাহলে আমাদের ক্রয় মূল্য। একইভাবে আপনি যখন বিক্রি করছেন তখন কিন্তু কি করছেন, যে 6টি কলা বিক্রি করছেন। আচ্ছা, তাহলে 6টির কি মূল্য? বিক্রয় মূল্য। 6টির বিক্রয় মূল্য আপনি কত নিছেন? 6টির বিক্রয় মূল্য নিছেন 5 টাকা। আচ্ছা, 6টির বিক্রয় মূল্য যে 5 টাকা নিলেন, তাহলে একটার বিক্রয় মূল্য কত পড়ছিল? তাহলে 5/6 টাকা। তো আপনি কেনার সময় 5 টাকা দিয়ে 8টা পাইছেন, আর বেচার সময় আপনি 5 টাকা দিয়ে 6টা বেচলেন, তাহলে লাভ হইছে। তার মানে কি এইখানে দামটা বেশি করছে। তাহলে আমরা যদি কত টাকা লাভ হইছে এটা বের করতে চাই, 5/6 বিয়োগ 5/8, তাহলে আমাদের লাভটা কিন্তু আমরা বের করতে পারবো। এখান থেকে হিসাব করলে 24 নিয়ে আমরা 24 নিলে কত আসে? 4 6 24, 4 5 20 বিয়োগ এখানে 3 8 24, 3 5 কত 15 সমান সমান আমরা পাইতেছি 5/24। এই টাকাটা কিন্তু আমাদের কি হয়েছে? লাভ হয়েছে। এখন এই টাকাটা যে লাভ হইলো, আমাকে বের করতে হবে শতকরা কত লাভ হয়েছে। এখন দেখেন তো, আপনি ব্যবসায়ী লাভ তো এটা হয়েছে বুঝলাম, কিন্তু এত টাকা লাভ করার জন্য আপনি ব্যবসায়ী ইনভেস্ট করছিলেন কত? এই যে একটার হিসাব। তার মানে এই জিনিসটা কিনতে আপনি কিন্তু এই টাকা ইনভেস্ট করছেন, ক্রয় মূল্য ছিল। তো এই টাকা থেকেই তো আপনার এই লাভটা হয়েছে। তার মানে আপনি বলতে পারেন যে 5/8 টাকা ক্রয় মূল্য থেকে সবসময় কিন্তু এই হিসাবটা করা লাগবে। এত টাকায় লাভ হয়েছে কিন্তু এই 5/24 টাকা। অতএব 1 টাকায় লাভ হবে কত? 1 টাকায় লাভ হবে এটা হচ্ছে 5/24। এখানে কিন্তু ভাগ 5 কত লেখা যায় 8। তো এই ভাগ যে আমরা দিলাম সেটাকে একবার গুণন দিয়ে উল্টাই দিতে পারি। গুণন দিয়ে এটাকে উল্টাই দিলে কত হবে? 5/24 গুণন 8/5 এরকমটা আসে। আচ্ছা, এইটাকে আমরা মূলত ধরবো। অতএব শতকরা যেহেতু, তাহলে 100 টাকায় লাভ হবে। 100 টাকায় যদি 1 টাকায় যা বের করলেন, এখানে 100 টাকায় বের করতে চাইলে তাহলে 100 কিন্তু গুণন হবে, এইখানে হবে গুণন। এখন আমরা কাটাছেড়া করি, এটা কাটলাম আমরা। এরপরে 24 কে যদি আমরা এটা 4 দা কাটলে হবে 4 দুগুণা 8, এটা 4 দা করলে 4 6 24, আবার এটাকে কাটলে হবে 3। অর্থাৎ 100 কে 3 দা ভাগ করতে হবে। তো আমি একটু মুছে নিচ্ছি। এখানে 100 কে 3 দা ভাগ করব আমরা। তো এখানে কি আছে? সমস্ত দেওয়া আছে, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে 3 3 9, বাকি থাকে 1, শূন্য কেটে নিয়ে আসলাম, 3 9, বাকি থাকে 1। তাহলে এখানে আমরা অ্যান্সার পাইতেছি 33। যেটা নিচে থাকে ওইটা উপরে দেওয়া লাগে, আর যেটা সবার সামনে থাকে সবার পরে যায়। তার মানে 33 সমস্ত 1/3, এটা কিন্তু অ্যান্সারে চলে আসবে। 80 নম্বরের ম্যাথটা ছিল একটি জারের দুধ ও পানির অনুপাত। অর্থাৎ আমরা যদি মিল্ক এবং ওয়াটার এর অনুপাত যদি ধরি কত? 5:1। ওকে, ভালো। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, বলছে এই দুধের পরিমাণ পানির চাইতে কয় লিটার বেশি? 8 লিটার বেশি যদি হয়, তবে পানির পরিমাণ কত? এইটা আপনারা দেখেন, এই যে অনুপাত দেওয়া আছে, এখানে যদি আপনি হিসাব করেন, এটা যদি দুধ হয় আর এটা যদি পানি হয়, এখানে আমি ধরি যে 5 লিটার দুধ আর হচ্ছে 1 লিটার পানি। সেই ক্ষেত্রে দুধ কতটুকু বেশি আছে এখানে? তো দুধ বেশি আছে হলো 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে 4 লিটার দুধ কিন্তু বেশি আছে। এখন 4 লিটার দুধ বেশি বেশি থাকে যখন যখন পানি কিন্তু 1 লিটার। খেয়াল করে দেখেন, এই যে দুধ যে 4 লিটার বেশি ছিল, তখন পানি ছিল কিন্তু 1 লিটার। অতএব এখানে যদি 1 লিটার দুধ বেশি থাকে, তখন পানি থাকে কিন্তু এইরকম। এখানে অতএব 8 লিটার বেশি হলে, 8 লিটার বেশি থাকে যখন পানি, তাহলে 1 গুণন 8/4, তাহলে এটা ভাগ করলে কত হয়? 2। তার মানে এটার অ্যান্সার হবে 2 লিটার। তো এটা এরকমটা ছিল x3, তারপর প্লাস 6x²y, তারপর ছিল প্লাস 11xy², তারপর হচ্ছে প্লাস 6y কিউব। এরকম একটা উৎপাদক বিশ্লেষণ। তো এই উৎপাদক বিশ্লেষণে দেখেন যে অপশনগুলো দেওয়া আছে, ভালোভাবে খেয়াল করেন। এখানে এই উৎপাদক বিশ্লেষণে সবই প্লাস দেওয়া আছে না, রেজাল্টেও কিন্তু সবগুলো প্লাসের রেজাল্ট আসবে। অথচ খ, গ এবং ঘ নাম্বার অপশনগুলো যদি দেখেন, এখানে কিন্তু মাইনাস আছে, সুতরাং এগুলো অ্যান্সার আসবে না। তো আমরা এইভাবে যদি কনফিডেন্সের সাথে অ্যান্সার করি, সেক্ষেত্রে কিন্তু ক অ্যান্সার করতে পারবো। তবে মনে কিন্তু বিশ্বাস করতে চাইবে না, আমাদের করতেই হবে। সেক্ষেত্রে এটা কিন্তু ভাগশেষ উপপাদ্যতে কিন্তু ম্যাথটা আমরা করে ফেলতে পারি। অর্থাৎ f(x) সমান ধরে ওইভাবে করতে পারি আমরা। আবার ভাগশেষ উপপাদ্য যেহেতু অনেকেই বোঝেন না, আমরা নরমাল প্রসিডিউরেও করতে পারি। এটা যদি আমরা মনে করি x³ মনে করি, আমরা মনে করেন এটা হলো a কিউব। আমি তৈরি করলাম a কিউব। a কিউবের পরে আমরা একটা সূত্র তৈরি করার চেষ্টা করব, a কিউব প্লাস 3a²। এখন আমাদের একটা b দরকার। এখন b কত নেওয়া যায়? এখানে আমরা 2 নেই। 2 নিলে কি লাভ? 3 গুণা 6, 2y নেই আমরা। 2y নিলে কি লাভটা হলো? এখানে 3 গুণা 6, 6 মিলে গেল, x আর y² মিলে গেল। তাহলে এইটা কিন্তু আমি b হিসাবে কিন্তু ধরে নিছি 2y টা। তাহলে আমি আগে একদম চোখ বন্ধ করে সূত্র বসাই। a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস
বি কিউব মানে এইটা, এরকমটা আমি একদম চোখ বন্ধ করে বসাই দিলাম। এখন দেখি আমরা হিসাব করে দেখি, এইটা ঠিক আছে, কোনো প্রবলেম নাই এতটুকুতে। এইখানে দেখি 6xy, এটাও ঠিক আছে, কোনো প্রবলেম হয় নাই। এখন আমরা এইটুকু ক্যালকুলেশন করে দেখি, এটা হচ্ছে 4 ওয়াই স্কোয়ার, তাহলে 4 3 4 12 এক্স ওয়াই স্কোয়ার হয়ে গেছে, কিন্তু এইটুকুতে কি হয়ে গেছে, 12x ওয়াই স্কোয়ার হয়ে গেছে। অথচ আছে কত, 11x ওয়াই স্কোয়ার, তাহলে কিন্তু আমাদের একটা এক্স ওয়াই স্কোয়ার বাদ দিতে হবে। ওকে, এরপরে আমরা এইটুকুতে দেখি, তো এইটুকুতে হলো এটা কিন্তু 8y কিউব হয়ে গেছে, 8y কিউব। তো এখানে আছে কত, 6y কিউব। তো তাহলে দুইটা y কিউব কিন্তু বেড়ে গেছে, তাহলে 2y কিউব আমি এখানে দিয়ে দিলাম। তো এটা এরকমটা করা যায় যে সূত্র তৈরি করার জন্য আমরা একটা লাইন লিখলাম, পরবর্তীতে যা কিছু বেড়ে গেছে সেটা আমি বিয়োগ করে দিলাম। এখন যদি এরকম থাকে যে সূত্রটা নিশ্চয়ই আমরা এটা জানি যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব যদি থাকে, তার পরিবর্তে a প্লাস বি হোল কিউব লেখা যায়। তাহলে এখানে x প্লাস, এখানে যেটা বি হিসেবে ধরছি, এর উপর কি হবে, হোল কিউব, তারপরে বিয়োগ, এখানে আছে কত, x ওয়াই স্কোয়ার 2y কিউব। তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারবো, 2y স্কোয়ার যদি কমন যায় তাহলে থাকবে হচ্ছে, এখানে থাকবে x প্লাস, আর y স্কোয়ার চলে গেলে শুধু কিন্তু 2y থাকে। আচ্ছা, এবার দেখেন এখানে x প্লাস 2y, এখানেও x প্লাস 2y আমি কমন নিয়ে নিতে পারি। তাহলে x প্লাস 2y যদি কমন নেই, আমরা এটা ধরে করতে পারি। ধরেন x প্লাস 2y যেখানে আছে তার পরিবর্তে আমরা p ধরলাম, তাহলে এখানে কি হবে, p কিউব প্লাস মাইনাস p কিউব মাইনাস y স্কোয়ার p, এরকমটা কিন্তু লেখা যায়। পরবর্তীতে আমরা দেখেন এখন p যদি কমন নেই, তাহলে p স্কোয়ার মাইনাস y স্কোয়ার, এরকমটা কিন্তু আসলো। এর পরিবর্তে p ইনটু, দেখেন p প্লাস y আর হলো p মাইনাস y, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। এখন যদি আমরা x প্লাস 2 এর পরিবর্তে p টা যদি বসায় দিই, দেখেন তাহলে এটা x p এর পরিবর্তে 2y এটা লিখলাম, তারপরে এই p এর সাথে y যোগ হবে, অর্থাৎ এর সাথে আরেকটা y যোগ হবে, যে y আছে যে শেষে, তাহলে আমরা x প্লাস 3y পাবো, কিন্তু এইটুকুর পরিবর্তে পাবো x প্লাস 3y। আবার p থেকে y বাদ যাবে, অর্থাৎ p এর মান, এটুকু তো p এর মান, এর থেকে বাদ y, তাহলে আমরা এখানে y টা বিয়োগ করব। সেক্ষেত্রে y যদি আমরা বিয়োগ করি, x প্লাস 2y থেকে একটা y বাদ দিলে থাকবে প্লাস y, তাহলে কিন্তু এখানে থাকবে প্লাস y, অর্থাৎ মান বসাই যদি। এখন দেখেন তাহলে x প্লাস y আমরা যদি সাজিয়ে লিখি, কত নাম্বার ছিল এটা, 83 নাম্বার। আমরা যদি সাজিয়ে লিখি x প্লাস y, তারপরে x প্লাস 2y, আর হচ্ছে x প্লাস 3y, তো তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারে পৌঁছাইতে পারলাম। এটা হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। এবার 84 নাম্বার ম্যাথটা আমরা সলভ করার চেষ্টা করি। এটা ছিল x এর মান ছিল কত, √5, তার সাথে ছিল প্লাস √4 হলে আমাদের বের করতে হবে কি, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার মান বের করতে হবে। তো এটা বের করতে গেলেই আমরা সূত্র বসাবো যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এরকমটা বসাইতে হবে। এখন আমরা এটাকে মান পাবো কোথায়, হ্যাঁ আমরা x এর মান জানি, বাট 1/x এর মানটা তো আমরা জানি না। অসুবিধা নাই, এখানে কিন্তু 1/x এর মান হবে এটার বিপরীত, অর্থাৎ √5 মাইনাস √4, এরকমটা কিন্তু আসবে। আমরা কিন্তু প্রচুর ম্যাথ করতে করতে এরকম অভ্যস্ত যে কিভাবে আমি এটার মান মাইনাস পাইলাম। সেটা হচ্ছে যে x এর মান যা দেওয়া আছে সেটা যদি অপোজিট মান নেন আপনি, তাহলে কি আসবে, এখানে 1/√5 প্লাস √4, এরকমটা আসছে। পরবর্তীতে উপরে এবং নিচে √5 প্লাস √4 এর সাথে যেরকমটা আপনি বিপরীত জিনিস গুণ করবেন, আবার উপরেও কিন্তু ওই গুণটা আসবে, √5 মাইনাস √4। এখন এটাকে ক্যালকুলেশন করে দেখবেন যে আমি আর করতেছি না, এরকমটা কিন্তু আসবে। তো সেরকমটা লিখলাম। একই সাথে আমরা যদি একটু যোগ করে দেই, তাহলে কিন্তু x প্লাস 1/x সমান সমান যোগ করলে কিন্তু এখানে 2√5 হবে, আর এটা কাটা দিব আমরা। তাহলে যেখানে আমার x প্লাস 1/x আছে, সেখানে কিন্তু আমি 2√5 বসাতে পারবো। তাহলে 2√5, তারপর আমি যদি স্কোয়ার দিই বিয়োগ 2, এটা তো কাটাই যাবে, সমান সমান 2 এর পাওয়ার 2 দিলে, তাহলে এখানে আমরা 4 পাবো, আর 5 এর এখানে স্কোয়ার আর এটা কাটা গেলে শুধু 5 থাকবে বিয়োগ 2। এখন 4 5 20, 20 থেকে 2 বাদ দিলে কিন্তু 18 হবে এটার অ্যান্সার, ঘ নাম্বারটা। এবার আমার হাতে যে প্রশ্ন, সেই অনুসারে 85 নম্বর ম্যাথে যে এসেছিল, এখানে দেখেন গসাগু নির্ণয় করতে বলছে এবং তিনটা রাশি দেওয়া, একটা হচ্ছে 18x প্লাস ওয়াই হোল কিউব এরকমটা দেওয়া, আর একটা হচ্ছে 24x প্লাস ওয়াই হোল স্কোয়ার এরকম দেওয়া, এবং আরেকটা হচ্ছে 32 এর সাথে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরকমটা আছে। এখন এখান থেকে যদি আমরা একটু ভাঙানোর চেষ্টা করি, আমি এই 18 আর কত 24 আর 32 এদের নিয়ে আমি পরে চিন্তা ভাবনা করবো যে সংখ্যা থেকে কি লেখা যায়। বাট আমি যদি এই তিনটা জিনিস যদি একটু গবেষণা করি, আমরা কিন্তু এইটাকে যদি ভাঙায় লিখি, এটার পরিবর্তে কি লিখতে পারবো, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই রাশিটাকে কিন্তু আমি x প্লাস ওয়াই আর হচ্ছে x মাইনাস ওয়াই এভাবে কিন্তু লিখতে পারবো। এখন দেখেন এখানে কিন্তু তিনটা আছে, তিনবার x প্লাস ওয়াই x প্লাস ওয়াই x প্লাস ওয়াই, এখানে আছে দুইবার, আবার এখানে আছে একবার। তো আপনি যদি গসাগু করেন শুধু মিল টানতে পারবেন, তাহলে এটার সাথে একটা আসবে, আর এটার সাথে দুইটা থাকলেও প্রথমটা আসবে।
আচ্ছা, আবার এটা ৩ টা থাকলেও প্রথমটা নিবেন। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস y আসবে, এখানেও x প্লাস y আসবে, এখানেও x প্লাস y আসবে এবং বাকি x মাইনাস y আর কিন্তু কারোর সাথে কারো কিছু মিলবে না। সুতরাং একটা অংশ আসবে x প্লাস y। এবার এই ৩ টা সংখ্যার ভিতর থেকে গসাগু কত আসে আমরা যদি এইগুলা ভাঙায় লিখি, যেমন ২ গুণন ৯, ৯ দুগুণা ১৮, এখানে কত লেখা যায়? এখানে লেখা যায় ১২ দুগুণা ২৪, ২ গুণন ১২, এখানে কত লেখা যায়? ১৬ দুগুণা কত? ৩২, এরকমটা লেখা যায়। এখন আপনি যদি আরো ভাঙান তাতেও প্রবলেম নাই, ২ গুণন ৩ গুণন ৩, ওকে, এটাকে ২ গুণন আপনি যদি ভাঙান কত নিব? ২ গুণন এরকমটা লিখলাম আমরা। একইভাবে যদি আপনি এটাকেও ভাঙেন ২ গুণন অনেকগুলো ২ আসবে আর কি, এরকম দেখেন ২ দুগুণা ৪, ৪ দুগুণা ৮, ৮ দুগুণা ১৬। তাতে লাভ কি এত ভাঙা? এমনিতেই বোঝা যায় যে এই যে ২, ২ এবং ২, শুধুমাত্র ২ আসবে কিন্তু এখান থেকে। বাকি দেখেন যে এই ২ এখানে আছে বাট এখানে নাই, বা বাকি কোনোটাই তিনটা গসাগুতে কিন্তু তিনও রাশিতেই, সবগুলো রাশিতেই থাকতে হবে। সুতরাং এখানে শুধু ২ আসবে। সো এটা হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ৮৬ নম্বর ম্যাথটা আমরা দেখি। ৮৬ নম্বর ম্যাথে এটা ছিল -2⁷, তার পাওয়ার ছিল কত? 4/3, এরকমটা ছিল। এখন এখানে আমাদের এর মান অ্যাকচুয়ালি কত সেটা আমরা বের করব। এখানে দেখেন বন্ধুরা, আমি বড় করে একটা দাগ দিলাম, 4/3 লিখলাম। এইখানে কিছু করা যায় কিনা? আমি যদি এখানে -3⁻³ লিখি, এইভাবে যদি লিখি, তো তাতে কি আসবে? আপনি যদি এটা ৩ টা ৩, মাইনাসের ৩, মাইনাসের ৩, মাইনাসের ৩, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস আবার মাইনাস, তাহলে মাইনাস ৩ ৩ ৯, ৩ ৯ ২৭, ২৭ কিন্তু পেয়ে গেলেন। তার মানে -3⁻³ দিলে তার পরিবর্তে এইভাবে লেখা যায় -২৭ যে কথা, আর মাইনাসের 3⁵ একই কথা। আর তার পাওয়ার কত দিছিলাম? এই যে 4/3। এখন এই পাওয়ার আর এই পাওয়ার কি হবে? গুণন হবে। সুতরাং আমরা এই দুইটা পাওয়ার এইভাবে লিখতে পারি পরের লাইনে, এইভাবে লেখা যায়। তো এখন এটা আমরা যদি কাটা দেই, বাকি থাকলো কত? বাকি এখানে থাকলো ৪। এখন দেখেন যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে কিন্তু মাইনাসটা থাকে না। বিশ্বাস না হয় -3 এভাবে ৪ বার লিখে দেখেন আপনি। তো এখানে কিন্তু তাহলে 3⁻4 মানে কি? তাহলে আমরা 3⁻4 মানে শুধু আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটা ২৭, ২৭ কে আমরা ৩ দিয়ে গুণ করলে ৩ 7 ২১ এর ১ হাতে থাকবে ২, ২ ৩ দুগুণা ৬, ৬ ৮, ৮১। এটার অ্যান্সার হবে কত? ৮১। আমরা ৮৭ নাম্বার ম্যাথটা করব। ৮৭ নাম্বার আমার এইটাকে। এখানে বলা আছে x এর পাওয়ার কি দেওয়া? p - q, তার পাওয়ার হলো p + q। আমি পুরাটা লিখবই না। কেন লিখবো না? দেখেন, আমরা চাইলে এইটাও পাওয়ার, তাই না? পাওয়ারে গুণন করা যায়। আর p + q, সেক্ষেত্রে কিন্তু এখানে p² - q² একদম সরাসরি লেখা যায়। একইভাবে পরের যে আইটেমটা ছিল সেখানে কিন্তু সেখান থেকে q² - r² লেখা যায়। তারপরের যে আইটেমটা ছিল সেখানে আমরা r² বিয়োগ p² এরকমটা লিখতে পারবো। এরপরে আমরা জানি যে সূচকে একটা এরকম অনেকগুলো সেম বেস থাকলে একটা লিখতে পারি। বাকি সবগুলা যেহেতু গুণন অবস্থায়, তাহলে পাওয়ারগুলা কি হবে? পাওয়ারগুলা এসে যোগ হবে। তাহলে এরকমটা হচ্ছে। এখন দেখেন এই p² এই q² অর্থাৎ সব কাটা যায়, একটা গোলালু থাকবে, কিছুই নাই আমার যোগ বিয়োগ করে। তাহলে x এর পাওয়ার 0, 0 মানে হচ্ছে 1। যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। তবে ইনফিনিটি, -ইনফিনিটি, 0/0 এদের পাওয়ার আমরা কাউন্ট করতে পারি না। বাকি আপনি যদি হিরো আলমের উপর 0 দেন তাও কিন্তু তার মান 1 হবে। ৮৮ নম্বরে বলা আছে, এটা কিন্তু সহজ একটা ম্যাথ ছিল। এখানে দেওয়া আছে লগ কত দেওয়া? 10, 10 এর পাওয়ার x = -2, এর মান কত? এইটা এরকম থাকলে আপনি শুধু পাওয়ারের ইন্টারচেঞ্জ করবেন। তার মানে কি? এই 10 এর পাওয়ার -2 দিবেন আর x ওই পাশে চলে যাবে। এখন আমরা x টা যদি আগে লিখি তাতে প্রবলেম নাই। সমান এটাকে লেখা যায় হচ্ছে 1/10²। 1/10² = 1/100 এভাবে লেখা যায়। আচ্ছা, এখন এটা হিসাব করলে কত থাকে দেখেন, দশমিক এখানে কিন্তু ২টা শূন্য আছে। তাহলে আমরা 0.01 যদি লিখি, এটা দেখে আমরা যদি ভাঙাই এটা যদি ভাঙাই, এই যে 1, এটার জন্য একটা 1 আর 2টা শূন্য, তার মানে 2 ঘর, তার মানে হইছে এটা। জাস্ট বুঝানোর স্বার্থে। তো এখানে যদি 2টা শূন্য থাকে তাহলে দশমিকের উপর 2 ঘর থাকবে। তো 2 ঘর তো এখানে আছেই। তাহলে এটা রাইট অ্যান্সার হবে 0.01। আর 89 নম্বর যে ম্যাথটা এসেছিল এটা কিন্তু একটু ট্রিকি ছিল। এখানে ছিল লগ তারপরে 10, এখানে x, এর কিন্তু হোল স্কয়ার ছিল। মূলত এই হোল স্কয়ার থাকার কারণে ম্যাথটা একটু কঠিন হয়েছে। এখানে ছিল লগ কত? 10x² এরকমটা ছিল। তো এখানে আমরা একটা কাজ করতে পারি। এই যে স্কয়ার, এখানে আমরা কিছুই করব না। এখানে যা আছে থাক। আমরা মূলত এই লাইনটা করি। এই 2টা বেস পাওয়ার, তার এটা আমরা সামনে নিয়ে আসতে পারি। তাহলে 2 log 10x এরকমটা কিন্তু লিখতে পারি। আর এইখানে শুধু কিন্তু যা ছিল log 10x তারপর হোল স্কয়ার, এরকমটা আমরা লিখতে পারি। এখন আমরা চাইলে একটা কাজ করি, log 10x যেখানে আছে সেখানে আমরা p ধরবো। আপনি যা খুশি ধরতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা p² = 2p এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে সমান আমরা p² বিয়োগ 2p = 0 এরকম লিখতে পারি। সমান এখান থেকে আমরা যদি p টা কমন নেই তাহলে p - 2p = 0 এরকম লেখা যায়। এখন এখানে দেখেন যে হয় p এর মান 0 নাহলে এটুকুর মান 0। এখন আমি ধরি p এর মান 0। আচ্ছা, আবার আরেকটা হলো কত? p - 2p এর মান। কমন নেওয়াটা কি হলো আমার? না, এখানে তো শুধু 2 হবে। p - 2 এর মান
পি মাইনাস 2 এর মান 0, হয় এটার মান 0 নাহলে ওইটার মান 0। এখন পি মানে কি? পি মানে তো অ্যাকচুয়ালি কি ধরছিলাম, এই যে এইটুকু পি এর মান ধরছিলাম, এই যে তার মানে কি আমরা এখানে লিখতে পারতেছি যে log 10x সমান সমান এখানে আমরা 0 লিখতে পারতেছি। অতএব একটু আগে আমরা শিখলাম না পাওয়ার ইন্টারচেঞ্জ করা যায়, তাহলে যে 10 এর পাওয়ার হবে 0 সমান সমান x, আর 10 এর পাওয়ার 0 মানে কি, যে কোনো সংখ্যার 0 পাওয়ার মানে হলো 1, সুতরাং আমরা x সমান সমান এখানে 1 লিখতে পারবো। একইভাবে p সমান সমান 2 লেখা যায়, আর p মানে কি log 10 এর পাওয়ার x সমান সমান 2। এখন আমরা মান ইন্টারচেঞ্জ করে দেন, অর্থাৎ 10 এর পাওয়ার 2 হবে আর x ওই পাশে চলে যাবে, তাহলে 10 এর পাওয়ার 2 হলে 100 হবে কিন্তু x এর মান, তাহলে x এর মান আমরা 100 পেলাম, x এর মান আমরা 1 পেলাম। এটা অ্যানসার হবে ঘ নাম্বারটা 1 এবং 100। 90 নাম্বার ম্যাথটা এবার আমরা একটু সমাধান করার চেষ্টা করি। 90 নাম্বার ম্যাথে ছিল একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার, এর প্রস্থ 5 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার? আচ্ছা, পরিসীমা বলছে 40 মিটার, এর প্রস্থ 5 মিটার হলে, প্রস্থ তো 5 মিটার দেওয়া আছে, প্রস্থ কিন্তু আমরা পাইছি, প্রস্থ হলো 5 মিটার। আচ্ছা, এখন আমাদের যেটা বের করতে হবে দৈর্ঘ্যটা বের করতে হবে। এখন দৈর্ঘ্য তো আমরা জানি না, আমরা দৈর্ঘ্যটা একটু ধরে নিই যে দৈর্ঘ্য হলো x মিটার, এটা ধরে নিলাম আমরা। আচ্ছা, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য আমরা ধরে নিলাম। এখন এখন তাহলে পরিসীমা হবে 2 ইনটু দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ, প্রস্থ কত 5, এটা হলো তার পরিসীমা। উনারা পরিসীমা কত বলে দিয়েছে 40, তাহলে প্রশ্ন মতো আমি এটা লিখতে পারি, তাহলে x প্লাস কত 5, এটা সমান সমান তাহলে 20, দুইটা ভাগ করে দিলাম আমি, তাহলে x এর মান হবে 20 থেকে 5 বাদ গেলে কত হবে 15, তাহলে কিন্তু x এর মান মানে দৈর্ঘ্যের মান হবে কত 15। আপনি একটু চেক করে দেখতে পারেন যে দেখি তো পরিসীমা 40 মিলে কিনা। 2 ইনটু আপনি যে 15 পাইলেন, এক দৈর্ঘ্য আর প্রস্থ 5 দেওয়া ছিল, তাহলে 2 ইনটু 20 তার মানে কত আসছে 40, তো ডাকে কিন্তু দেওয়া আছে যে পরিসীমা ছিল 40, সুতরাং এটা রাইট অ্যান্সার হবে, দৈর্ঘ্যটা হবে কিন্তু 15 মিটার। এবার আমরা 91 নাম্বার ম্যাথটা একটু করার চেষ্টা করি। 91 নাম্বার ম্যাথে আছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটি 30 ও 60, ত্রিভুজের বাহু তিনটির অনুপাত কত? একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ 30, কি 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 বলছে সমকোণী বইলেই দিছে। সমকোণী ত্রিভুজ যেহেতু বলছে, তো সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজ যদি হয়, সমকোণী ত্রিভুজ কেমন হয়, এই যে এই টাইপের হয় সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের যে ছোট দুই বাহু, ওই দুই বাহুর উপর যদি স্কয়ার করেন, তার বড় বাহু অর্থাৎ প্রতিভুজ তার উপর স্কয়ার করলে মান সমান হবে। তাহলে আমরা দেখি তো যে কোন নাম্বারটা অপশনে আমরা দেখি যে ছোট দুই বাহু কোনটা, এখানে ছোট দুই বাহু একটা হলো 1 আর একটা হচ্ছে √3, আর বড় বাহু হলো কত 2। এখন দেখি তো ছোট দুই বাহুর উপর স্কয়ার করে দেখি তো কত আসে, তাহলে এখানে 1 পাবো, এখানে 3 পাবো, সমান সমান 4 পাবো। আবার বড় বাহুর উপর স্কয়ার করে দেখি তো কত পাই 4 পাবো। সুতরাং আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে ভূমি এবং লম্ব অর্থাৎ ছোট দুই বাহুর উপর স্কয়ার করলে যে মান আসে, আর অপর বাহু অর্থাৎ অতিভুজের উপর স্কয়ার করলে যদি সেম মান আসে, তাহলে ওইটা ছিল সমকোণী ত্রিভুজ। সুতরাং এটা ক নাম্বার হবে রাইট অ্যান্সার। 92 নাম্বার ম্যাথে কি ছিল, 92 ম্যাথে নাম্বার ম্যাথে ছিল কোন বৃত্তের যে কোনো একটা চাপের কেন্দ্রস্থ কোণ। ও আচ্ছা, এখানে হলো মনে করি এটা একটা বৃত্ত, ওকে, এই বৃত্তের এটা মনে করি আমরা চাপ, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা চাপ, এই চাপ থেকে কোণ তৈরি হবে। তো বলছে যে চাপের কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা যদি আমি কেন্দ্র ধরি, এই যে কেন্দ্রস্থ কোণ এইভাবে যদি ধরি আমরা, এই কেন্দ্রস্থ কোণ কত দেওয়া, কেন্দ্রস্থ কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাই না, কেন্দ্রস্থ 30, হ্যাঁ কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি। আচ্ছা, হলো ওই বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান, তাহলে এই কোণের বৃত্তস্থ কোণটা আমাদের বের করতে হবে। এই যে পরিধির সাথে যে লাগে সেটাকে বলে বৃত্তস্থ কোণ, তো এর পূরক কোণ বের করা লাগবে। তো তার আগে আমি এটার মান বের করি। দেখেন একই চাপের উপর দণ্ডায়মান, এই যে আমি যদি এবি ধরি, একই চাপের উপর যদি কেন্দ্রের কোণ তৈরি হয় এবং বৃত্তের এই পরিধির সাথে কিন্তু তৈরি হয়, কেন্দ্রের দ্বিগুণ কোণ তৈরি হয়। কি হয়? দ্বিগুণ, কেন্দ্রে হয় দ্বিগুণ। তাহলে এখানে যদি দ্বিগুণ হয় তাহলে নিশ্চয়ই এখানে 15 ছিল, তো 15 ডিগ্রি ছিল, কারণ 15 দুগুণা 30। আচ্ছা, তার মানে আমি আমার কোণটা পেয়ে গেছি, আমার সেই বৃত্তস্থ কোণটা হলো 15 ডিগ্রি। বলছে এর পূরক কোণের মান, তো পূরক কোণ হইতে গেলে, পূরক এটা যে কত পড়িয়েছি আমি, পূরক হইতে গেলে কিন্তু 90 মিলতে হয়, আর সম্পূরক হইতে গেলে 180 ডিগ্রি মিলতে হয়। মনে রাখবেন কিভাবে, পূরকে 1 2 3 তিনটা অক্ষর, সুতরাং 90, আর সম্পর্কে 1 2 3 4 5 পাঁচটা অক্ষর, সুতরাং এটা বেশি 180। এখন এর পূরক কোণ আমাদের বের করতে হবে, তো পূরক কোণ মানে হলো দুইটা মিলে আমাদের কি হইতে হবে 90 হইতে হবে। তো আমি এই কোণটা এইভাবে যদি ডিভাইড করি যে এই পাশেরটুকু যদি 15 হয়, দুইটা মিলে 90 হইতে হবে, তাহলে এই পাশে কত ছিল, তো কত ছিল সেটা বের করতে গেলে আমরা কত 90 থেকে 15 ডিগ্রি বাদ দিলেই কিন্তু বের হয়ে যাবে। এখানে হবে 5, এখানে কত 2 হয়ে গেল, তাহলে এখানে হবে 7, অর্থাৎ এটা কিন্তু 75 ডিগ্রি হবে বাকি অংশ, সুতরাং অ্যান্সার হবে 75 ডিগ্রি। 93 নাম্বার যে সমস্যাটা ছিল, 93 নাম্বারটা কিন্তু একটু ট্রিকি একটা বিষয় ছিল। সেখানে 1 2 এবং কত কত 3 এবং 4 এরকম 3-4টা বাহু দেওয়া ছিল, বলছে যে কয়টা ত্রিভুজ গঠন করা সম্ভব। এখন ত্রিভুজ গঠন করতে গেলে যে কোনো দুই বাহু যদি যোগ করেন, আরেক বাহু থেকে কিন্তু কি হতে হবে, বেশি হতে হবে। তাহলে আপনি চিন্তা করেন, আপনি যদি একটা বাহু 1, একটা বাহু 2, একটা বাহু 3 নেন, এটা কি ত্রিভুজ গঠন করা সম্ভব? না, কারণ কি এই দুইটা বাহু যদি যোগ করেন তাহলে 3 হয়, তাহলে এই 3 এর সমান হয়ে গেল, এটা ত্রিভুজ গঠন করা সম্ভব না। আবার আপনি যদি 1 3 4 নেন, 1 3 এবং 4 নেন, এটা কি ত্রিভুজ গঠন করা সম্ভব? কারণ 1 আর 3 যোগ করলে 4, তাহলে এটা সত্যি এই 4 এর চেয়ে বেশি আসতে হবে, তাহলে এটাও কিন্তু ত্রিভুজ গঠন করা সম্ভব না।
আবার আপনি যদি আরেকটা নেন যে 2, 3 এবং 4 এইভাবে যদি নিয়ে দেখেন, এবার কি ত্রিভুজ গঠন করা সম্ভব? হ্যাঁ, কারণ এই দুটো যোগ করলে 5 আর এখানে ছিল 4। সুতরাং যেকোনো দুই বাহু যোগ করলে বেশি আসার কথা। সুতরাং এখানে কিন্তু ত্রিভুজ গঠন করা সম্ভব। সো এটা আপনি যেভাবে সাজান না কেন, তিনটা বাহু করে নিয়ে আপনি দেখবেন যে এই শুধুমাত্র একটা কম্বিনেশন অর্থাৎ একটা ত্রিভুজ গঠন করা এখানে পসিবল। 94 নাম্বার ম্যাথে হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে আমরা একদম কোনো কথা না বলে বৃত্তটা অঙ্কন করি। ধরে নিই এটা 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। আচ্ছা, এটা হলো কেন্দ্র। তো কি বলছে? 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী জ্যা। তো আমি এখানে একটা জ্যা অঙ্কন করি। তো এই কেন্দ্র থেকে বলছে কয় সেন্টিমিটার দূরত্ব? 4 সেন্টিমিটার দূরত্ব। তাহলে এখানে কিন্তু 4 সেন্টিমিটার দূরত্ব এই কেন্দ্র থেকে। আচ্ছা, কেন্দ্র থেকে জ্যার দৈর্ঘ্য কত সেন্টিমিটার? আচ্ছা, আবার এখানে কিন্তু বলা আছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী জ্যার দৈর্ঘ্য। তার মানে এই যে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। আমি যদি এবি ধরি, এই এবির দৈর্ঘ্যটা বের করতে হবে। আচ্ছা, এখানে আমরা যদি এটা লাগিয়ে দেই, এইটা কিন্তু আমরা কত লিখতে পারবো? 5 লিখতে পারবো কিন্তু আমরা। কেন 5 লিখতে পারবো? কারণ হলো যে এই ব্যাসার্ধের কথা দেওয়া আছে 5 সেন্টিমিটার দেওয়া আছে ব্যাসার্ধ। তো এই যদি ও বিন্দু থেকে এটা সেটা তো ব্যাসার্ধই, আর পুরোটা হলে হয়তো ব্যাস। তাহলে এখন দেখেন এটা তো সমকোণী ত্রিভুজ, কোনো সন্দেহ রাখে না। তাহলে সমকোণী ত্রিভুজের একটা বাহু 4 আর একটা বাহু 5, তাহলে আরেকটা বাহু কত হবে? এগুলা কিন্তু আপনারা একটু মনে রাখার চেষ্টা। যাই হোক, এটা আমরা এইভাবে করে দেখতে পারি যে অতিভুজ স্কয়ার থেকে আমরা যদি এই যে লম্ব স্কয়ার বাদ দেই, তাহলে কিন্তু এই যে এ থেকে আমরা যদি এই বিন্দু এই পর্যন্ত কল্পনা করি, অর্থাৎ এটা যদি x মনে করি, x স্কয়ার এরকমটা আসবে। পরবর্তীতে এটা হবে 25 বিয়োগ কত? 4 4 16 সমান সমান x স্কয়ার। তাহলে এখানে আমরা পাবো কত? 16 বাদ দিতে হবে, 9 পাবো। 9 সমান সমান x স্কয়ার। অতএব x এর মান পাবো আমরা 3। এখন এইটুকু যদি x হয়, আবার d থেকে b পর্যন্ত এখানেও কিন্তু x। তার মানে কি যে এখানে 3, এইটুকুর মান 3, তাহলে 3 আর 3 যোগ করলে 6, এটার অ্যান্সার হবে 6। একটা জিনিস আমাদের জানা রাখা ভালো, সমকোণী ত্রিভুজের যদি দেখেন একটা বাহু 4 আছে আবার 5 আছে, তাহলে নিশ্চিত আরেকটা বাহু কত ছিল? 3 ছিল। এগুলো একটু সরাসরি দ্রুত মনে রাখার কিন্তু সিস্টেম, যে এরকম কয়েকটা অনুপাত, সমকোণী ত্রিভুজের কয়েকটা অনুপাত মনে রাখার চেষ্টা করবেন, যাতে আপনি এই ছোট জিনিস যেন পরীক্ষা ক্যালকুলেশন করে 1 মিনিট সময় নষ্ট না করতে হয়। 95 নাম্বার ম্যাথে আমাদের ছিল, এই ম্যাথটা কি ছিল এখানে বলেন তো? একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। একটা বর্গক্ষেত্র, আমি যদি বর্গক্ষেত্র অঙ্কন করি এইভাবে, বলছে বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটাতে কিন্তু 8 সেন্টিমিটার করে হবে। বর্গের প্রত্যেকটা বাহু সমান হয়। ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আপনি যদি এখন কর্ণের উপর বর্গ অঙ্কন করেন, আবার এই কর্ণের উপর যদি এইভাবে বর্গ অঙ্কন করেন, অথবা উপর দিকে যদি বর্গ অঙ্কন করেন, কি বলছে? অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ কর্ণের উপর যদি বর্গ করেন তার ক্ষেত্রফল। এখন কর্ণ আছে কতটুকু সেটাটুকু তো আমাদের জানা প্রয়োজন। তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা √2a এইভাবে ব্যবহার করে থাকি। এখানে কিন্তু √2a লিখতে পারবো আমরা, তার কি বলে যে কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমরা চাইলে √2a যদি মনে নাও থাকে, আমরা জানি কর্ণ স্কয়ার সমান সমান অপর মানে অতিভুজ স্কয়ার সমান সমান অপর দুই বাহুর উপর স্কয়ার, এভাবেও কিন্তু আমরা এই কর্ণের দৈর্ঘ্যের মানটা বের করে নিয়ে আসতে পারতাম। যাই হোক, √2a হবে তার কর্ণের দৈর্ঘ্য, কিন্তু বলছে যে কর্ণের দৈর্ঘ্যের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। তার মানে এইটা দিয়ে যদি বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে এটা দিয়ে বর্গক্ষেত্র অঙ্কন করলে তার উপর স্কয়ার হবে। তো সেই ক্ষেত্রে তাহলে 2 ইনটু 8 কত? 64। তাহলে আমরা এটা কত পাবো? 128 পাবো। 128 হবে কিন্তু এটা রাইট অ্যান্সার, ক নাম্বারটা। এবার আসলে আমরা 96 নিয়ে একটু আলোচনা করি। 96 বলা ছিল বৃত্তের কোন উপচাপে অন্তর্লিখিত কোণটি। আচ্ছা, বৃত্তের উপচাপ, এইটা আমরা দেখেন একটু। ধরে নেই এই চাপ, এখানে এ বি একটা চাপ, এ বি সি একটা চাপ, আবার এ ডি বি একটা চাপ। কোন চাপটা বড়? এই যদি আপনি কল্পনা করেন, এইভাবে যদি ভাগ করেন, এইটুকু বড় না এইটুকু বড়? উপরেটুকু বড়। তাহলে যে অধিকাংশ উপরে যেটুকু থাকে এটাকে বলে অধিচাপ, এটাকে বলে অধিকাংশ না, এজন্য আমরা বলবো অধিচাপ। এটুকু হলো অধিচাপ। আবার মানে অধিচাপ বলতে এই বিন্দু থেকে শুরু করে এখান থেকে যে এই পর্যন্ত অধিচাপ, এ ডি বি একটা অধিচাপ। আর উপচাপ যদি বলি, উপচাপ ছোট হয়, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ এ সি বি, এটা হবে কি? উপচাপ ছোট হয়। আচ্ছা, এখন বলছে যে এর উপর অন্তর্লিখিত কোণটি কি হবে? কিসের উপর বলছে? উপচাপের উপর। তার মানে এই চাপের উপর যদি কোণ তৈরি করেন, আপনি এইভাবে যদি কোণ তৈরি করেন, এইভাবে, অর্থাৎ উপচাপের উপর কোণ তৈরি করছেন, এই কোণের কথা বলা হয়েছে। তো এই কোণ যদি তৈরি হয় সেটা কত হবে? এটা অবশ্যই কি হবে? স্থূল কোণ। তো আবার যদি আপনাদের যদি অধিচাপের ক্ষেত্রে বলতো, অধিকাংশ জুড়ে যে চাপটা থাকে সেখানে কিন্তু হয়তো সূক্ষ্ম কোণ। আচ্ছা, এটা মনে রাখবেন কিভাবে? যদি দেখেন চাপ ছোট হলে কোণ বড় হয়, আর চাপ বড় হলে কোণ ছোট হয়। কিভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরেন এই যে এত বড় মোটা চাপ, আমরা যদি আবার একটু কল্পনা করি, এত বড় যদি আপনি চাপ দেন, এইভাবে যদি চাপ দেন, মনে করেন চাপ দিতেছেন, তাহলে এইভাবে একটা কোণ তৈরি করলেন আপনি মনে করেন। আচ্ছা, এখন চাপ যত কমাবেন, এখন চাপ ধরেন এখান থেকে এই পর্যন্ত চাপটা নিলেন, সেই ক্ষেত্রে
এইবার কিন্তু দেখবেন যে কোণটা কিন্তু আগের চাইতে বড় হয়েছে। দেখেন তো এটা ছিল আগের কোণ, আর এবার হলো নতুন কোণ। আবার আপনি যদি চাপ যদি আরো কমান, অর্থাৎ এইভাবে চাপটা কমাইলেন, এখন কিন্তু এটা যদি এবি ধরেন, সবচেয়ে ছোট চাপ এখানে আমি ধরে নিলাম, তাহলে এখন যদি কোণ তৈরি করেন তাহলে এরকম হবে, এবং এইখানে এসে যে বিতে আসবে। অর্থাৎ যত চাপ ছোট হচ্ছে, কোণগুলা কিন্তু ধীরে ধীরে কিন্তু বড় হচ্ছে। তার মানে চাপ যত বড় চাপ হবে, কোণ তত ছোট হয়ে যাবে। আর চাপ যত ছোট হবে, চাপটা যত ছোট করে নিয়ে আসবেন, কোণটা কিন্তু তত এক্সপান্ড হইতেছে। তো এখান থেকে আপনারা মনে রাখবেন যে চাপ ছোট মানে কোণ বড়, দুইটার বিপরীত সম্পর্ক। 97 নম্বর ম্যাথটা আমরা করি। 97 নম্বর ম্যাথে বলছি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ ক্ষেত্রফল 216 বর্গ মিটার। এটা আমরা সবাই পারি, কিন্তু সময় লাগে আমাদের এগুলো করতে। দৈর্ঘ্য আমরা যদি প্রস্থ x ধরি, আর বলছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। 1.5 গুণ মানে কি? 1.5 গুণ মানে 1 এবং আরো হাফ, এত গুণ। তার মানে এটাকে আমরা x 2 গুণ 2 কে 2 আর কে 3, তাহলে উপরে 3 নিচে হলো 2। তার মানে এটাকে আমরা লিখতে পারি এরকম x, এরকম লিখতে পারি দৈর্ঘ্য। এখন ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটাই হবে তার ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা কত পাবো তাহলে? ক্ষেত্রফল আমরা পাবো এখানে 3x² ডিভাইডেড বাই 2 সমান সমান ক্ষেত্রফল ওনারা কত দিছিল? 216 এরকমটা থাকে। পরিসীমাটা আমাদের বের করতে হবে। তো পরিসীমা বের করতে গেলে তো দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে 3x² থাক, এই 2 ওই পাশে গেলে গুণন হবে। ওকে, তারপরে এখন কিন্তু এই 3 ভাগ হয়ে যাবে। 216 2 কোথায় গেল? 2 তো এখানে থাকার কথা ছিল। হ্যাঁ 2, আর এই 3টা কিন্তু এখানে ভাগ হয়ে যাবে, সমান সমান x²। আমরা এখানে 3 দিয়ে যদি 216 কে ভাগ করি, তো 3 7 21 7 হবে। আর এখানে 3 দুগুণা 6 72, 72 এখানে 2 আসবে। তাহলে এখানে x² সমান সমান এখানে 2 দুগুণা 4 আর 7 দুগুণা 14, 144 হবে। 144, অতএব x এর মান পাবো আমরা 12 বর্গমূল করলে। আর x এর মান যদি আমরা 12 পাই, আমাদের মান দরকার হলো যে এটা হলো প্রস্থ, দৈর্ঘ্যের মান দরকার। দৈর্ঘ্যের মান পাবো 3 গুণন 12, নিচে হলো 2, তাহলে 6 দুগুণা 12, 3 6 18। তাহলে আমরা দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ পাইলাম। আপনি চাইলে এই 18 কে 12 দিয়ে গুণ করে দেখেন তো যে ক্ষেত্রফল কত আসে, মিলে কিনা, 216 মিলে কিনা। যেমন 18 দুগুণা 36, কাটলাম এক ঘর, 18 কে 18, তাহলে আমরা এখানে কি পাবো? 6 8 আর এখানে 11 1 আর হচ্ছে 2, এই যে 216 মিলে গেছে। তার মানে দৈর্ঘ্য প্রস্থ হইছে। তো দৈর্ঘ্য প্রস্থ যদি আমাদের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তো দৈর্ঘ্য যোগ প্রস্থ কত হয়? 30 হয়। তাহলে 2 ইনটু 30 সমান সমান 60 হবে কিন্তু তার কি বলে পরিসীমা। এবার আমরা 98 নম্বর ম্যাথটা করি। 98 নম্বর ম্যাথে যেটা দেওয়া ছিল, এটা আপনারা সবাই পেরেছেন আশা করি। ক ইস টু খ সমান সমান কত? 4:5। আবার ছিল কি খ ইস টু গ, এটার মান কত ছিল? খ ইস টু গ 7:8 এরকমটা ছিল। এখানে প্রবলেম হলো দেখেন খ খ, এখানে খর মান 5, এখানে খর মান কত? 7। তো এরকম হইলেই আমরা এইভাবে দাগ টানি। এই দাগ টানার মানে কি? মানে 7 দিয়ে দুটোকে গুণ করব, তাহলে 3 7 4 7 28 আর 5 7 কত? 35। আর এখানে একইভাবে তাহলে 5 দিয়ে গুণ করব, 5 7 কত? 35 আর 5 8 কত? 40। তাহলে আমরা পাবো ক খ এবং পাবো হচ্ছে গ। কত পাবো? প্রথমে পাবো 28, তারপরে 35, তারপরে পাবো 40। আমাদের অ্যানসার চাইছে কত? অ্যানসার শুধু ক এবং গ টা চাইছে, ক এবং গ। তাহলে ক এর মান 28 আর গ এর মান তখন হয় 40। এটা যদি আমরা 4 দিয়ে কাটি, 7 28 আর এটা 4 10 40, অর্থাৎ এটা তাহলে 7:10 হওয়ার কথা আমাদের অ্যানসারে। 99 নম্বর ম্যাথটা একটা পেছানো ম্যাথ ছিল। বলছে যে -2x², তারপর প্লাসের 4x মাইনাসের 5, এই রাশিটির সর্বোচ্চ মান। তো সর্বোচ্চ মান কত হইতে পারে? এখানে কয়েকটা মান দেওয়া আছে। এর সর্বোচ্চ মান কত হইতে পারে? আমরা জানি না কত হইতে পারে। আমরা একটা কাজ করি, আমরা 0 বসাই দেখি তো যে কত আসে। 0 বসাইলে কিন্তু এখানে 2 0 এর উপর স্কয়ার প্লাস 4 ইনটু 0 বিয়োগ 5 সমান সমান আমরা বিয়োগ 5 পাবো। তাহলে আমরা 0 বসাইলে 5 পাইতেছি। আচ্ছা, এবার আমরা একটা ধনাত্মক সংখ্যা 1 বসাই দেখি। ধনাত্মক সংখ্যা 1 বসাই দেখি কি আসে। তাহলে -2 ইনটু 1 স্কয়ার প্লাস 4 ইনটু 1 -5। এই ক্ষেত্রে আমরা পাবো মাইনাসের 2 2 আর মাইনাসের 5, তাহলে কত হইলো? মাইনাসের 7। 7 থেকে বাদ দিলে মাইনাসের 3 পাইলাম আমি। ওকে, মাইনাসের 3 এখনো বলা যাচ্ছে না। এখন মাইনাসের 1 বসায় আমি একটা 2 বসাই দেখি তো কি আসে। 2 বসাই দেখি এর চাইতে বড় মান পাওয়া যায় কিনা। অলরেডি 0 এর চাইতে এটা -5 এর চাইতে -3 কিন্তু বড়, তাহলে এটা কিন্তু আর অ্যানসারে আসবে না। অর্থাৎ সর্বোচ্চ মান 5 হইতে -5 হইতে পারে না। সর্বোচ্চ মান আসছে আমরা পাইতেছি 3, সর্বোচ্চ মান 3 হতে পারে। এখন দেখি যে 2 বসাইলে কেমন হইতো। তাহলে এখানে 2 ইনটু 2 স্কয়ার প্লাস 4 ইনটু 2 -5। এই ক্ষেত্রে আমাদের হয়তো কত? এখানে 4 আর 4 দুগুণা 8 মাইনাসের 8 প্লাস এখানে 8 -5। এখানে এটা কাটা গেলে এখানে হয়তো -5। একইভাবে আপনি যদি 3 বসান, আপনি যদি +4 বসান, দেখবেন কি -3 থেকে 5, 5 এর পরে এর চাইতে ছোট হয়ে যাবে। অর্থাৎ এটা কিন্তু বড়, এটা কিন্তু ছোট। এরপরে গেলে এখানে যদি 3 বসান আরো ছোট হবে, 4 বসালে আরো ছোট হবে। আমাকে কিন্তু ছোটটা বের করতে বলে নাই, সর্বোচ্চটা বের করতে বলছে। সুতরাং এখন পর্যন্ত আমরা দেখতে পাইলাম যে সর্বোচ্চ মান হলো এইটা। আচ্ছা, এরপরে আমি যদি -1 বসাই, তাতে কি হয়? তাহলে -2 ইনটু -1 এর উপর স্কয়ার প্লাস 4 ইনটু -1 -5। এটা হিসাব করলে দাঁড়াইতেছে এখানে হচ্ছে -2 থাকবে, এখানে কিন্তু -4 হবে, আর এখানে কি হবে? -4 হলে -5 হবে। তাহলে ঘুরে ফিরে আমরা পাবো হচ্ছে কত? 9 -11 পাইলাম কিন্তু আমরা।
ওকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারছি যে এখন পর্যন্ত এটা কিন্তু হাইট সংখ্যা। আমরা যদি -2 বসাই দেখি তো এটা চেহারাটা কেমন হয়। -2 বসাইলে -2 ইনটু -2 এর উপর স্কয়ার, তারপরে প্লাস 4 ইনটু -2 -5। এখন এখানে আমরা পাবো কত? 4, 4 দুগুণা কত? 8 পাবো। 8 -এর 8, আর এখানে মাইনাসের 4 দুগুণা 8 -এর 5। এখানে আমরা তাহলে মাইনাসের আরো বেশি বড় মান পাইতেছি আমরা 16, 16, 21, -21 পাইতেছি। তার মানে কি আপনি যদি -3 বসান, -4 বসান, এটা ছিল আমরা 1 যখন বসাইলাম তখন আমরা কত পেয়েছিলাম যেন? এই যে -11 পেয়েছিলাম। তো যখন 2 বসাইলাম তখন -21 পাইলাম। একইভাবে -3 যদি বসান মানটা কিন্তু আরো কমে যাবে, বাড়বে না। তাহলে এইভাবে সিকোয়েন্সিয়ালি বাড়ালে মান শুধু কমেই যাচ্ছে, অনবয়ন শুধু কমে যাচ্ছে। সো সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি -3 কিন্তু এখানে হবে সর্বোচ্চ মান। আমরা 100 নাম্বার ম্যাথটা করি। এই ম্যাথটা কিন্তু আসলে একটু প্যারাযুক্ত ম্যাথ ছিল। দেখি আমরা সলভ করতে পারি কিনা, বা এটা যদি আরো ইজি এক্সপ্লেনেশন আপনার কাছে থাকে আপনি কিন্তু আমাকে সাহায্য করবেন। এখানে বলছে যে PQ, আমি ধরে নিলাম PQ একটা রাশি। ওকে, PQ একটা রাশি আর বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে। আমি আর বিন্দুতে অন্তর্বিভক্ত করলাম। বিভক্তি এমনভাবে অন্তর্ভুক্ত করা হলো যেন PQ, অর্থাৎ এই PQ বড়টা যেটা PQ ইস টু, কি বলছে, PQ ইস টু PR, এটা সমান সমান PR ইস টু QR, এরকম একটা অনুপাতে বিভক্ত হয়েছে যেখানে PRটা আবার বড়। এই যে PRটা কিন্তু বড় এটার চাইতে, এইটুকু এটুকু বড়, এটুকু ক্ষুদ্র অংশ। সমানুপাতটি কত? তো সমানুপাত মানে কি, আমি যদি এখানে PQ কে A ধরি, বোঝার চেষ্টা করেন, এবং PR কে B ধরি, PR এবং QR কে আমি যদি C ধরি, তাহলে এই ডাকটা হবে A is to B সমান সমান B is to C, এরকমটা হইতেছে। তো সমানুপাত হইতে গেলে তার মানে কি, যে এখান থেকে আমরা চাইলে A is to B is to C এর মান কত সেটা আমরা বের করে নিয়ে আসবো। তিনটে অনুপাত কত হয় সেটা বের করে নিয়ে আসবো। এখন তার আগে দেখি এরকম যদি থাকে তার পরিবর্তে কিন্তু আমরা A/B সমান সমান B/C এরকমটা কিন্তু আমরা লিখতে পারি, চাইলে লিখতে পারি। এখান থেকে কিন্তু আমরা চাইলে যে B স্কয়ার সমান সমান AC এটা লিখতে পারি, এটা আমাদের সবারই জানা। কিন্তু তার আগে আমরা একটা কাজ করি বন্ধুরা, এই যে পুরো রাশিটা অঙ্কন করলাম, এটাকে আমি এক ধরি। সম্পূর্ণ রাশির দৈর্ঘ্য একবার, সম্পূর্ণকে বলতে আমরা একই বুঝি। আচ্ছা, এখন সম্পূর্ণ যদি এক হয়, আবার এখান থেকে এইটুকু পর্যন্ত আমি x ধরলাম আমি x। আচ্ছা, এইটুকু যদি কোনো কারণে x হয় তাহলে এইটুকু কিন্তু 1 বিয়োগ x, এটুকু কিন্তু 1 বিয়োগ x, কারণ 1 আমি পুরোটাকে ধরছি, বোঝার চেষ্টা করেন। তো 1 এর ভিতরে এইটুকু যদি কোনো কারণে PR এর মান যদি কোনো কারণে x হয়, তাহলে বাকি এইটুকু কিন্তু 1 বিয়োগ x। এবং আপনি চিন্তা করেন x এর সাথে এবং বাকি অংশ যোগ করে দেখেন তো 1 বিয়োগ x, ডেফিনেটলি এটা কাটা হবে 1, এই যে 1 মিলে গেল। অর্থাৎ সমগ্র গ্রাফটাকে 1 ধরে এক অংশকে x আর এক অংশকে 1 বিয়োগ x ধরছি। তো সেই ক্ষেত্রে আমরা PR, যেখানে PR কোথায়, এর পরিবর্তে আমরা x ব্যবহার করতে পারবো আর কি আমাদের ধরা অনুসারে, এবং আমাদের RQ বা QR এর পরিবর্তে আমরা 1 বিয়োগ x ব্যবহার করব। আর একই সাথে আমরা PQটাকে আমরা 1 ধরতে পারি আর কি আমাদের পরবর্তীতে ধরা অনুসারে। আর ABC এগুলো তো ধরছিলাম জাস্ট এরকম একটা যে ফর্মুলায় যে আনা যায় সেটা আপনাদের বোঝানোর জন্য। এখন আসেন আমরা এটাকে লিখতে গেলে B স্কয়ার আছে না, B স্কয়ার মানে কি, মানে x স্কয়ার। তার মানে x স্কয়ার সমান সমান A মানে কি, A মানে হলো 1, আর C মানে কত, C মানে হলো 1 বিয়োগ x, এরকমটা কিন্তু আমরা লিখতে পারতেছি এই ডাক অনুসারে। আমি এখন উপরের অংশ মুছে দিচ্ছি। এখন এইটুকুর দিকে যদি আমরা তাকাই, এইটুকু যদি ক্যালকুলেশন করি, x স্কয়ার তারপর হচ্ছে সমান সমান 1 বিয়োগ x, এইখানে আমরা x স্কয়ার প্লাস x মাইনাস 1 সমান সমান গোলালো, এরকম দিতে পারি আমরা। এখন আসেন এইটার সমাধান করি আমরা। আমাদের উদ্দেশ্য হলো যে A is to B is to C এইটুকুর মান বের করে নিয়ে আসা। ওকে, এখন ওইটুকু বের করতে গেলে, ওইরকম কিছু বের করতে গেলে আমাদের মূলত x এর মানটা কিন্তু খুবই জানা প্রয়োজন এখানে। এখন এইটুকু ক্যালকুলেশন আমরা দ্বিঘাত সমীকরণের নিয়ম অনুসারে যদি করার চেষ্টা করি, দ্বিঘাত সমীকরণে আমরা এটা সমাধান হয়তো ডাবল হবে। তো আমরা একটা b, এখানে মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a এরকমটা কিন্তু করতে পারি। এখন এটা করতে গেলে দেখেন এই সমীকরণ অনুসারে করতে গেলে আমরা এখানে এই দ্বিঘাত সমীকরণ যদি আমরা মিলাইতে যাই, এখানে এটাকে আমরা এখানে কিন্তু 1x স্কয়ার প্লাস 1x তারপর প্লাস মাইনাস 1 সমান সমান 0 এভাবে লিখে নিতে পারি। এখন দেখেন আমাদের দ্বিঘাত সমীকরণ কেমন ছিল, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0, এরকমটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হয়। তাহলে মাইনাসের b, এখানে মাইনাসের b নিলাম আমি। মাইনাসের b বলতে এখানে কি বোঝাইতেছে, মাইনাসের b বলতে এই যে মাইনাসের 1 হবে কিন্তু। ওকে, তারপরে এখানে আমরা প্লাস ধরবো। কেন প্লাস ধরবো, মানে দুইটা অ্যান্সার আসবে, বাট আমি প্লাস একটা ধরে নিই। তারপর রুট ওভার b স্কয়ার মানে কি 1 এর উপর স্কয়ার বিয়োগ 4ac, 4a মানে কত, এই যে 1, আর c মানে কত, মাইনাসের 1, আর সমান সমান 2a মানে কত, এই যে 1। তো এরকম হয়। এখন এখান থেকে মাইনাসের 1 প্লাস, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 1 মাইনাস প্লাস 1 প্লাস কত আসতেছে, 1 প্লাস 4 ডিভাইডেড বাই 2 সমান সমান মাইনাসের 1 প্লাস রুট ওভার 5 তারপর ডিভাইডেড বাই 2।
এখন ফাইনালি এখান থেকে যদি ক্যালকুলেশন করেন 0.6 কিছু একটা আসবে, দেখে আমি একটু কোশ্চেনটা দেখে নিচ্ছি। 1.8 এরকম কিছু একটা আসবে এটা ক্যালকুলেশন করলে। এখন ফাইনালি দেখেন এই ম্যাথটা আমরা এটাকে আমি মুছে দিচ্ছি। আমরা যদি এই ম্যাথটা সমানুপাত করতে চাই তাহলে এই পুরাটা যেটাকে আমরা পি কিউ ধরেছিলাম বা আমরা এ ধরেছিলাম বা যেটার মান আমরা 1 ধরেছি, আবার পরবর্তীতে আমরা পিআরকে আমরা বি ধরেছিলাম বা এক্স ধরেছিলাম, আবার আর কিউ বা কিউ আর এটাকে আমরা কি ধরেছিলাম, সি ধরেছিলাম বা 1 - এক্স ধরেছিলাম এরকম। সো আমরা এ বি সি তিনটা যদি অনুপাত করি তাহলে একটা পাবো 1:, এক্স এর মান কত পেলাম আমরা, এই যে এটা অর্থাৎ 0.618 এরকমটা পেলাম। আর এটা হলো সির মান আমরা কি পাবো, এই যে সির মান বলতে এই যে এইটুকু সির মান পাবো, 1 থেকে বিয়োগ যাবে হচ্ছে 0.618, এটা বাদ যা থাকে তাই বসবে। কিন্তু আমার কথা হলো অ্যান্সারে তো তিনটা অনুপাত দেওয়া নাই, অ্যান্সারের অনুপাত দেওয়া হচ্ছে দুইটা। সো এ বির যে অনুপাতটা সেটা বের করলেই হবে, অর্থাৎ 1.618 এটা হবে কিন্তু অ্যান্সার। এখন দেখেন আপনাদের একটা জিনিস বলছিলাম, যেখানে ধনাত্মক আমি কেন ধরলাম, এই ধনাত্মক মান কেন, এখানে তো ঋণাত্মক হইতে পারতো, ঋণাত্মক ধরে নেই এই কারণে আমরা কিন্তু এক্স এর মান বের করেছি, সারা বেলা এটা ক্যালকুলেশন করে কিসের মান বের করলাম, এক্স এর মান বের করলাম। এবং এক্স এর মান বের করার ক্ষেত্রে দেখেন এক্স এর মান আমরা যখন বের করব তখন এক্স এর মানটা হবে বড়, অর্থাৎ এই পিআর এর মান, এক্স এর মান মানে পিআর এর মান, পিআর এর মান হবে বড় কার চাইতে, কিউ আর এর চাইতে। তো আমরা এই জন্য ধনাত্মক মানটা বের করে নিলাম, বা আপনি ঋণাত্মক মান বের করেও দেখতে পারেন যে আপনি কাঙ্ক্ষিত অ্যান্সারে পৌঁছাতে পারেন কিনা। এই ম্যাথটা সলভ করার অনেক ট্রাই করার ক্ষেত্রেও দেখা গেল যে সহজভাবে উপস্থাপন করার কোনো ওয়ে পাচ্ছিলাম না। এবং আমার খুব স্নেহের মেধাবী একজন ছোট ভাই আকিব আল মামুন, ওর সহযোগিতায় কিন্তু আমি এই ম্যাথটা আসলে সলভ করতে সম্পূর্ণ করতে পেরেছি।